আমরা গ্র্যাজুয়েশন চান্স পেয়ে গেছিলাম এবং ওই গ্র্যাজুয়েশনে বাংলা বিভাগ নিয়ে পড়াশুনো শুরু করি। তখন থেকেই এই দলিত নমশূদ্র কথাটা শুনে এসেছি। কেন কি আমাদের স্টাইপেন্ড দেওয়া হতো, আমরা স্টাইপেন্ড পেতাম না যেহেতু বাবা চাকরি করতেন বলে। আর অন্য অন্য বন্ধুরা, আমাদের ক্লাসেরই বন্ধুরা তখন আমাদের একটা ব্যঙ্গ করে বলতেন, তোরা তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিস। তখন এই মৃত্যু পতাকা আমার দেশ নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। ফলে প্রতিদিন তার সংগ্রামের ভেতর দিয়ে যিনি মৃত্যুকে চ্যালেঞ্জ জানিয়েছেন, একলব্যের সেই কথাটাকে দলিত সাহিত্য যে কথাটাকে বলেছিল মেরা আঙুঠা বাপাস দো, সেভাবেই এক নারী একলব্যের গল্প আজকে আমরা তুলে ধরব। এক দলিত কন্যার উত্তরণের গল্প, প্রতিদিন দারিদ্র্যের সঙ্গে লড়তে লড়তে পিছতে পিছতে অন্যভাবে জীবনকে দেখার গল্প, সাফল্যের গল্প। ফলে প্রথমেই যুথিকা পাণ্ডেকে স্বাগত আপনাকে। ধন্যবাদ, নমস্কার। আজকে যুথিকা দেবীর জন্মদিন, এখানে শুনলাম যে 14 রকমের পদ হয়েছে, অথচ সাংবাদিকদের বলা হলো না কিছুই। আসলে রান্না করতে ভালোবাসি তো, সেই জন্য কোনো বিশেষ বিশেষ সময়ে তখন মনে হয় বিশেষ বিশেষ কিছু রান্না করি এবং আমার আপনজনদের, অতি প্রিয়জনদের ডেকে তাদেরকে পাশে বসে আমরা একসঙ্গে সবাই মিলে পরিবেশন করে আমরা মানে অন্ন আস্বাদন করি। সেই জন্য আমার অতি প্রিয়জনেরা এসেছেন এবং এখানে এসে আমরা বিভিন্ন আলোচনা, পর্যালোচনা, কবিতা এগুলোও চলে। এবং দুপুরবেলা আপনি দেখলেন খাওয়া দাওয়া চলছে, আমরা 4টে থেকে কিন্তু অনুষ্ঠানও করব। সেখানে কিন্তু আমার যারা সহকর্মী আছে তারাও আসবেন এবং আমার আবৃত্তি ক্লাসের ম্যাডাম আছেন এবং আবৃত্তি ক্লাসের সহপাঠীরা আছেন, তারা আসবেন, আমার প্রতিবেশীরা আসবেন। এগুলো আমার খুব ভালো লাগে। এগুলো তো ভালো লাগার কথা গেল, এবার একটু খারাপ লাগার কথায় আসি। যে কথাগুলো কান্নায় ভিজে থাকে সেই কথাগুলোতে আসি। প্রথম কথা বলি, একজন দলিত হিসেবে, সমাজের একজন পিছড়ে বর্গ হিসেবে পড়াশোনার স্ট্রাগলটা কীরকম ছিল। আম্বেদকরকে তো জল খেতেও দেওয়া হতো না, ব্রাহ্মণরা যেখানে জল খাবে তার জন্য আলাদা জলের ব্যবস্থা ছিল। আপনার ক্ষেত্রে অতটা না হলেও আপনার স্ট্রাগলের গল্পটা বলুন। বাঙালির প্রিয় শব্দ স্ট্রাগল। স্ট্রাগল বা বিদ্রোহ, এই কথাটা ছোটোবেলা থেকেই শুনে শুনে আসছি। সেটা প্রথমত মায়ের কাছে। আমরা দারিদ্রতা অতটা বুঝিনি বলতে ছোটোবেলায় পড়াশুনো করেছি, মা পড়াশুনোর কথাটাই মাথার মধ্যে বেশি করে ঢুকিয়েছেন। আর বাবা চাকরি করতেন, যত সামান্য মাইনে পেতেন, সংসার কোনো মতে চলতো। কিন্তু ওই বাবা যে বাংলাদেশ থেকে এখানে আসা সেই 56 সালে, সেই সময় থেকে তারা প্রথমে বাগনান, তারপরে কল্যাণী, বাগনান ক্যাম্পে ছিলেন, তারপরে কল্যাণীতে এলেন। কল্যাণী প্রত্যন্ত অঞ্চলে নদীর পাড়ে থাকতেন। সেখানে আমার জন্ম নয়, আমার জন্ম কল্যাণী সীমান্তে। সেখানে দেখেছি, সেখানে গ্রামে জন্ম। সেখানে দেখেছি যখন আমরা গ্রামের স্কুলে পড়তে যাই, 1-2 গ্রামের স্কুলে পড়াশুনো এবং মাটিতে বসে পড়াশুনো। আমাদের সেই বগলে করে চট নিয়ে যেতে হতো, বস্তা নিয়ে যেতে হতো, যে মাটির ওপর বিছিয়ে আমরা পড়াশুনো করব। সেই জায়গা থেকে আমাদের পড়াশুনো, এই পড়াশুনোর উত্তরণটা কিন্তু সম্পূর্ণটাই আমার মায়ের কাছ থেকে। মা যথারীতি সকাল এবং সন্ধে আমরা 2 বোন, আমার দিদি আর আমি 2 বোনকে পড়াতে বসাতেন এবং যতক্ষণ না পড়া তৈরি হতো ততক্ষণ কিন্তু ছাড়তেন না। দেখলাম 3-4-এ কল্যাণী টাউনে, কল্যাণী সীমান্ত ডরমেটারি স্কুল বলে একটি স্কুল ছিল, সেই স্কুলে গেলাম। সেই স্কুল থেকে দেখলাম যে আমি যেহেতু দরিদ্র শ্রেণী থেকে আমরা একটু নমশূদ্র দলিত শ্রেণী, সেই সময়টা কিন্তু বুঝতাম না। বুঝলাম কখন? যখন স্কুল হয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম। আমি একবারে স্কুল থেকে, কল্যাণী পান্নালাল থেকে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তখন কল্যাণী বিশ্ববিদ্যালয় হোম ইউনিভার্সিটি ছিল বলে আমরা গ্র্যাজুয়েশন চান্স পেয়ে গেছিলাম এবং ওই গ্র্যাজুয়েশনে বাংলা বিভাগ নিয়ে পড়াশুনো শুরু করি। তখন থেকেই এই দলিত নমশূদ্র কথাটা শুনে এসেছি। কেন কি আমাদের স্টাইপেন্ড দেওয়া হতো, আমরা স্টাইপেন্ড পেতাম না যেহেতু বাবা চাকরি করতেন বলে। আর অন্য অন্য বন্ধুরা, আমাদের ক্লাসেরই বন্ধুরা তখন আমাদের একটা ব্যঙ্গ করে বলতেন, তোরা তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিস। তখনও বুঝতাম না কি বলে,
যেহেতু আমরা কোনো স্টাইপেন্ড পেতাম না, বাবা চাকরি করতেন বলে, হ্যাঁ তোরা তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিস। তো তখন আস্তে আস্তে বুঝলাম যে রিজার্ভেশনের ব্যাপারটা, সংরক্ষণের ব্যাপারটা কি, দলিত ব্যাপারটা কি। এখন তো দলিত নিয়ে পড়াশুনো করি, লেখালেখি করি, কিন্তু সেই সময়ে এই বাংলা সাহিত্য পড়ান তো? এখন বাংলা পড়াই, আমি বাংলার অধ্যাপিকা। বাংলা নিয়ে পড়াশুনো, বাংলা নিয়ে MA, বাংলা নিয়ে MPhil, B.Ed, তারপরে কলেজে জয়েন করা 2005-এ। এখন তো বাংলা নিয়েই পড়াশুনো, এখন তো চর্চা সম্পূর্ণটাই দলিত। আর আম্বেদকরের কথা বললেন, সত্যি আম্বেদকর পড়লে, আম্বেদকরকে জানলে শিহরিত হতে হয়, বিশেষ করে দলিত শ্রেণীর মহিলাদের। পুরুষদের তো অবশ্যই, তখন সেই সময় আপনি ভাবুন, পুকুরের জল পর্যন্ত গ্রহণ করতে দেওয়া হতো না, পান করতে দেওয়া হতো না। কেন কি? তারা দলিত। লড়াইয়ের গল্প সব সময় নতুন দিকে যায়, আর লড়াই মানুষকে খুঁজে নেয়। চন্দ্রনাথ দার সঙ্গে আমার পরিচয় একটা লড়াইয়ের গল্পের ভেতর দিয়ে, কখনো ব্লাইন্ড স্কুলের লড়াই, কখনো বা অন্য ধরনের লড়াই, যেখানেই প্রতিবন্ধী মানুষের আর্তচিৎকার, সেখানেই চন্দ্রনাথ সাহা কিছু না কিছু কথা বলতে চান। আচ্ছা, জ্যোতিকা পাণ্ডের সঙ্গে আপনার পরিচয়ের ব্যাপারটা বলুন। জ্যোতিকা পাণ্ডের সঙ্গে আমার পরিচয় 2005 সালের 2রা মে। দিনটা খুব মনে রাখার মতো, কারণ হঠাৎ দেখি আমাদের স্টাফ রুমে একটি মেয়ে এলো, সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক আগে পরিচয় দিলেন যে আমার ভাইজি এই কলেজে জয়েন করতে এসেছে। তারপরে জ্যোতিকার সঙ্গে আমার পরিচয় হলো, আমি ডেকে নিলাম যে আচ্ছা বাহ, খুব ভালো খবর, তোমার মতো মেয়ে তো দরকার এই কলেজে। এইভাবেই জ্যোতিকার সঙ্গে পরিচয় এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা। জ্যোতিকা প্রথমে আমার কলিগ দিয়ে শুরু হলেও এখন আমার নিজের বোন। এর বাইরে ওর সম্পর্কে কিছু ভাবতেই পারি না। আর ওর লড়াইয়ের প্রথম জীবনটা তো আমি দেখিনি, কিন্তু তারপর থেকে ওর লড়াইটা দেখেছি। এবং সবচেয়ে বড় কথা যেটা জ্যোতিকা সম্পর্কে বলবার, সেটা হচ্ছে জ্যোতিকা কখনো নিজের শিকড়কে ভোলে না। ও যে দলিত কন্যা, এই কথাটি কখনো ভোলেনি। এক নয়, জ্যোতিকা একটা প্রতিষ্ঠান। সংগঠক জ্যোতিকা আমার কাছে অনেক বেশি বড়, কেননা একদিকে সে যেমন কবি তেমনি সম্পাদক, এবং এরকম সম্পাদক আমি খুব কম দেখেছি যে আমার মতো অকর্মণ্য অলস মানুষকে দিয়েও লিখিয়ে নিতে পারে। ফলে আমি ওর পত্রিকায় লিখেছি, দীপ বাংলা বলে একটি পত্রিকা প্রকাশ করে। এছাড়া যে কোনো গুণী মানুষের, মনীষীদের জন্মদিন ও পালন করে ওর বাড়িতে ছোট বড় নানান অনুষ্ঠানের মাধ্যমে, এবং সেখানে ধীরে ধীরে প্রচুর লোক সমাগম হয়। তাছাড়া যেখানে যত সাংস্কৃতিক আন্দোলন, দলিত আন্দোলন গড়ে উঠছে বাংলায়, বাংলার বাইরে, জ্যোতিকা সর্বত্র যায়, ও সর্বত্রগামী হয়ে গেছে। কাজে সেই সময় বনাম এই সময়, আমার খুব প্রিয় সাহিত্যিকের নাম হলো নামদেব ধাসাল, দলিত কবি, তীব্র উচ্চারণ, যার অন্যতম বিখ্যাত কবিতার নাম হলো এক্সপ্লয়টেশন ট্রি। যাই হোক, সেই এক্সপ্লয়টেশন ট্রি নিয়েও তো আমরা কথা বলবো নিশ্চয়ই, কিন্তু তার আগে আরেকটা ভয়ঙ্কর জায়গায় যাব, এই সময়ের কথাই যাব। এই সময় আমার এক বন্ধু বলছিলেন, নাম নিচ্ছি না, যে বিভিন্ন কলেজগুলোতে ছাত্রদের কথা ছেড়েই দিন, টিচার্সরাও বিভক্ত হয়ে গেছে। একটা জায়গায় দলিত শিক্ষকরা বসেন, আরেকটা জায়গায় তথাকথিত উচ্চবর্ণের শিক্ষকরা বসেন, এবং তাদের মধ্যে প্রায় ভারত পাকিস্তানের সম্পর্কের মতো সম্পর্ক। ফলে এই সময়ে এরকম ডিসক্রিমিনেশনের সামনে আপনি পড়েছেন? সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি 2005-এ আমার কলেজ, ক্যালকাটা গার্লস কলেজে আমি জয়েন করি। 2006 থেকেই এটা নিয়ে সমস্যা, কারণ ওই SC/ST সাব কমিটি, কলেজে যে কমিটিগুলো হয় সেই কমিটির SC/ST সাব কমিটি আমাকে তৈরি করতে বললেন প্রিন্সিপাল স্যার। সেই সময়কার প্রিন্সিপাল স্যার ডক্টর রঘুনাথ দত্ত তৈরি করতে বললেন। তো তৈরি করার নিয়মাবলীগুলো সব জেনে নিয়ে আমি তৈরি করলাম। ইউনিভার্সিটি, পৌরসভার চেয়ারম্যান, সদস্য এদের থাকতে হয়, ইউনিভার্সিটি অধ্যাপকদের থাকতে হয়। তখন আইসি ছিলেন সমীর দাস ছিলেন। তো তখন থেকে আমি এই কমিটিটা তৈরি করার পরে
এসসি এসটির যে সংরক্ষণ প্রথা বা ভর্তির ক্ষেত্রে যে সংরক্ষণ সেই নিয়মাবলীগুলো আমি জেনে নিয়ে ইতিমধ্যে আমার সঙ্গে পরিচয় হয় 2006 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক শ্রীযুক্ত নীতিশ বিশ্বাস মহাশয়ের সঙ্গে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং তিনি আমাকে এই সমস্ত বিষয়ে গাইড করতেন, যেহেতু আমি ওই কমিটির কনভেনার ছিলাম। তো সেই সময়ে তার 2-1 বছর পরে আমাদের কলেজে যখন এসসি এসটি ছেলেমেয়েরা ভর্তি হতে এলো, আমাদের একজন অধ্যাপক ম্যাডাম ছিলেন, নাম আমি করছি না, তো তিনি আমাকে চূড়ান্তভাবে অপমান করলেন মিটিংয়ের মধ্যে। হ্যাঁ, মিটিংয়ের মধ্যে চূড়ান্তভাবে অপমান করলেন। আমি আইসিকে জানালাম, ইউনিভার্সিটির প্রভিসিকে জানালাম, বিভিন্ন জনদের জানালাম এবং সেটা নিয়ে একটা গুরুতর সমস্যা হলো যে কেন সংরক্ষণ পাবে। আরে সংরক্ষণ তো আমি তৈরি করিনি, সংরক্ষণ দেওয়া হয়েছে, সেটা কেন আমরা পাবো না? কিছুতেই বোঝানো যাচ্ছে না। হ্যাঁ, প্রচুর টাকা মানে ওয়েভার পান, সেটাও তো এক ধরনের সংরক্ষণ। একদম একদম না, সেই দিকে কর্ণপাত নেই। কেন দলিত শ্রেণীর উত্তরণ হবে, কেন তারা এত সুযোগ সুবিধা ভোগ করবে, কেন স্টাইপেন্ড পাবে, কেন ভর্তির ক্ষেত্রে হবে? সামান্য কয়েক বছর আগে, 2-3 বছর আগে জালান কলেজেও এরকম একটা ব্যাপার হয়েছিল ভর্তি নেওয়ার ব্যাপারে। সেখানেও আমি ইউনিভার্সিটিকে ফোন করে আরেকটা খুব, এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করে বলছি, আরেকটা খুব ভয়ানক ঘটনা ঘটে। দলিত শ্রেণী থেকে বা আদিবাসী শ্রেণী থেকে যখনই কেউ উচ্চতম শিক্ষার জন্যে উচ্চতম অঙ্গনগুলোতে যায়, যেগুলোকে আমরা সেকুলার অঙ্গন বলি, সেই সমস্ত জায়গায় আমরা দেখি দলিতদের লাশ ভাসে। অর্থাৎ উচ্চতম অঙ্গনগুলোতেও তারা সিস্টেমেটিক ডিসক্রিমিনেশনের শিকার হয়। ওই যে অসাম্যতা, আমি তো কথাটা পুরোপুরি শেষ করতে পারলাম না। সেই সময়ে আমাকে বলা হয়েছিল কেন ভর্তি হবে, এত নাম্বার কমে কেন অনার্স নিতে দেওয়া হবে, এই নিয়ে চূড়ান্ত অশান্তি ইউনিভার্সিটি পর্যন্ত চলে গেল। তারপরে বিভিন্ন মিটিং করে, মিটিং মিছিল করে সেইগুলো ঠিক করা হলো যে না, এটা দেওয়া হয়েছে সরকার থেকে, এটা দিতেই হবে। আমাদের কমিটি থেকে ঠিক করা হলো, ইউনিভার্সিটি থেকে ঠিক করা হলো। সেই থেকে আমি অসাম্যের শিকার। এবং এখনও পর্যন্ত সবাই বলে জাতি ধর্ম বর্ণ কিছু নেই, আমরা মানি না, কিন্তু ভেতরে ভেতরে দেখুন ঠিক মানে ঠিক তারা অন্য সুরে অন্য গান গায়, যেটা আমি বুঝতে পারি, জানতে পারি। আমিও শিকার হয়েছি এক সময়, কিন্তু এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেক জল গড়িয়ে গেছে, এখন আর কর্ণপাত করি না। দলিত মহিলা হিসেবে শুধু আপনি নন, আপনি তো তাও সমাজের একটা সিকিওর জায়গায় আছেন অর্থনীতির দিক দিয়ে, সামাজিক পজিশনের দিক দিয়ে, কিন্তু সাধারণ যে মহিলাটাকে ফুটে কাপড় বেচে খেতে হয়, বা বেশিরভাগ দেখবেন সকালবেলা ট্রেনগুলোতে ভোর 4টের সময় ট্রেনে যে সমস্ত মহিলা আনাজপাতি নিয়ে আসেন, তাদের 99.99% হচ্ছেন দলিত, কিছু কিছু মুসলমান আছেন। সমাজের নিপীড়িত যে দলিত মহিলাদের ওপর কী ধরনের অত্যাচারটা চলে, বা আপনি নারী হিসেবে দলিত মহিলাদের উপর কী ধরনের অত্যাচারটা চলে, সে বিষয়ে যদি একটু বলেন। দেখুন, প্রতিদিনকার সংবাদপত্রে বা আমরা টিভিতে আমরা যেসব খবরগুলো জানতে পারি, সেগুলো তো আর মুখে উচ্চারণ করার মতো নয়। বিশেষ করে দলিত নারীরা যারা কিছু বলতে পারে না, যারা শিক্ষার অন্ধকারে এখনও নিমজ্জিত, তারা কিন্তু ওই যে মানে কি বলবো, তাদেরকে যেভাবে ব্যবহার করা হয়, কারণ তারা প্রতিবাদ করতে জানে না। এই যে প্রতিবাদ করতে না জানা মহিলারা, নারীরা, বাচ্চারা, তারা কিন্তু এখনও অন্ধকার কূপের মধ্যে নিমজ্জমান, কিন্তু তাদেরকে বাইরে বের করে আনার কেউ প্রচেষ্টা করে না, এমনকি সমাজের বা পরিবারের কোনো সদস্য নয়। কারণ আমরা দেখেছি সেই 1800 সালে মানে 19বিংশ শতাব্দীতে বেগম রোকেয়া সাখাওয়াত পর্যন্ত বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের মনের মধ্যে শিক্ষার আলো প্রবেশ না করবে, ততদিন আমরা বাইরে বেরোতে পারবো না। সত্যিই তো, রোকেয়া দেখুন স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করেনি, পরিবারে বসে শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু তিনি জানতে পেরেছেন যে মানুষের মধ্যে, তিনি আরও বলেছেন, মানুষের শয়নকক্ষে যখন সূর্যের আলো প্রবেশ করতে পারবে, তখনই কিন্তু সে আলোর তাপ সে নিতে পারবে। ঠিক তেমনি মানে মেয়েদের, বিশেষ করে দলিত মেয়েদের মনের মধ্যে যখন শিক্ষার আলো প্রবেশ করতে পারবে, তখনই তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে, এছাড়া তো নয়। প্রতিরোধ গড় লালনের নাম নিয়ে, প্রতিরোধ গড় তিতুমির তিতুমির,
প্রতিরোধের কথা তো নিশ্চয়ই আছে, কিন্তু কবি ছাড়া জয় বৃথা। ফলে আমরা যার সঙ্গে এই কথা বলছি তিনি কিন্তু একজন কবিতাও লেখেন, কবিতা চর্চা নিয়মিত করেন। ফলে আপনার কিছু কবিতা আমি শুনতে চাই, এবং এই কবিতা চর্চার প্রেক্ষাপটটা কি? এটা কি অদ্বৈত মল্লবর্মণের লেখা তো সম্পর্কে তো নিশ্চয়ই আমরা সবাই পরিচিত। তিতাস একটি নদীর নাম, সেই তিতাস একটি নদীর নামে একটা অদ্ভুত জায়গা ছিল। তিতাসের তীরে কখনো আর্যবর্তের মতো রক্ত স্নান তিতাস দেখেনি। ফলে এই যে কবিতার দিকে আপনি ধাবিত হলেন সেটা বলুন, আর আপনার একটা কবিতা শুনবো, কেন হলেন? তিতাস একটি নদীর নাম তো অসংখ্যবার পড়েছি, এবং ওটা নিয়ে আমার কথা সাহিত্য ভাঙনে ও নির্মাণেও লেখা আছে। তিতাস একটি নদীর নাম, তার সমস্তটাই লেখা আছে, তার প্রবাদ প্রবচন ছড়া, তার যে দলিত মানুষের একজন উত্তরণের যে সাহিত্য, সেটা অন্যতম হচ্ছে তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণের। সত্যিই তো মানুষের মনের মধ্যে শিক্ষা যদি না প্রবেশ করে তাহলে সে এগিয়ে যেতে পারে না। তিতাস একটি নদীর নামেও সেটা দেখিয়েছে। তিনি একজন জেলে মাঝি হলেও তার মধ্যে শিক্ষার আলো প্রবেশ করেছে। তেমনি আমার কবিতা স্কুল থেকে একটু একটু লেখা, কিন্তু আমি এগিয়ে যেতাম না যে কোনো ম্যাগাজিনে প্রকাশ হবে, স্কুল ম্যাগাজিন বা ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটিতে যখন আমি কবিতা লিখছি পড়ছি, স্যারেরা জানতেন, স্যারেরাই আমাকে এগিয়ে দিলেন যে তুমি ম্যাগাজিনে লেখো না কেন, ম্যাগাজিনে লেখো। এইভাবে ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখলে চলবে না, লিখতে হবে, জানতে হবে, মানুষকে জানাতে হবে। তখন থেকেই আমি লেখাগুলো ডায়েরিতে লিখে রেখেছি, এবং এই কবিতার আমার প্রথম বই 2012 সালে প্রকাশ হয়েছে, ভালোবাসা নিঃসঙ্গতা, প্রথম কবিতার বই। ওখান থেকেই আমি আরও বেশি করে কবিতা লেখা, কবিতা প্রকাশ করার ইচ্ছে জেগেছে। কবিতা একটু শুনি। ভালোবাসার নিঃসঙ্গতা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এটা বইটা দেখান বন্ধুদের। ঠিক আছে, ফলে আমরা কবিতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা প্রতিরোধের আগ্নেয়গিরিকে খুঁজছি, যেটা নামদেব ধাসাল বারবার বলেছিলেন, আবার প্রেমের পুষ্পাঞ্জলিকেও দেখছি। আমার সেই সময়কার একটা কবিতা পড়ি, সেই সময়কার বেশিরভাগ কবিতা ছিল মেয়েদের নিয়ে, নারীকে নিয়ে। কারণ আমি প্রতিনিয়ত আমি দেখেছি মেয়েরা কিভাবে পিছিয়ে যায়, পিছিয়ে রাখা হয়। তাই আমার এই কবিতাটি মানুষ চেনা। আমি সেই মেয়ে নই যার নিউ মডেলের সাধনায় শুভ্র বসন সাজ, কাজল কালো হরিণ চোখে মায়াবিনীর লাজ। আমি সেই মেয়ে নই যার কেউ চায় শরীর, কেউ চায় মন, অবিশ্রান্ত বর্ষায় যার ভেসে যায় সব। ব্যস্ত শহরে ব্যস্ত মানুষের চেনা মুখ, ভেঙে যায় যার জাদু শরীরের ছোঁয়ায়। আমি সেই মেয়ে যার নির্মল হাসি নিরুদ্দেশ হয়েছে বহুদিন, বিবমিশাকে যে নাম দিয়েছে ভালোবাসা, বিষাদান্ত দিনকে যে নাম দিয়েছে সংস্কৃতি, দয়াহীন মানুষের মুখাবয়ব থেকে যে মুছে দিয়েছে মানুষের পরিচয়। আমি সেই মেয়ে যে মানুষ চিনতে চিনতে চিনতে। কতটা এতক্ষণ যে যুথিকা পাণ্ডে একামোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলের কথা বলছিলেন, সেই তরি যারা বেয়েছেন, সেই সমস্ত লোক যাদের ইন্সপিরেশনে, যাদের হার হিম করার লড়াইয়ে আজকে যুথিকা পাণ্ডে দলিত কন্যা হিসেবে সমাজে মাথা তুলতে পেরেছেন, সেরকম একজন লোক, তার বাবার সঙ্গে আমরা কথা বলবো। আপনার নামটা? শ্রী সনাতন পাণ্ডে। মেয়ের পড়াশোনার বিষয়টা কতটা চ্যালেঞ্জিং ছিল? ওটা ওর এই প্রচেষ্টায় এবং ওর এই অভিজ্ঞতায় ও এগিয়ে গেছে। কিন্তু আমার বাবার ছিলেন, তার একটা আশীর্বাদ ছিল যে তুই বড় হ। ও তখন ছোট বললেন, আমার বাবা ওকে যদি সরলেগে কোনো একটা কলেজে না কোথাও পড়ছিল, বলেন এর জন্য খুব চিন্তা করতো বাবা, কখন আসবে। ওর নাম ছিল লতা, যে লতা কি আসছে? রাত্রি 10:30 11টার সময় খোঁজ নিতে বাবা, ও কি আসছেন? ও বাড়ি না যাওয়া পর্যন্ত বাবা ঘুমাইতো না। কতটা পথ হাঁটলে পরে, সেই বব ডিলানের গান, কতটা পথ হাঁটলে পরে মানুষ চেনা যায়। জীবনে নিশ্চয়ই প্রেম এসছে, প্রেমের অভিজ্ঞতাটা কীরকম সেটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। না হলে না শেয়ার করতে চাইলে অসুবিধা নেই।
আপনি ডাক করে দিতে পারেন বলটা। না, প্রেম দেখুন, প্রেম তো সবসময় আসে, ছোটোবেলা থেকে লেখাপড়ার প্রতি প্রেম। না ওই প্রেমের কথা ইউনিভার্সিটিতে পড়াশুনোর সময়, হ্যাঁ আপনি বন্ধুদের কথা বলছেন, সেখানেও এসেছে, কিন্তু মা একটা কথা সব সময় কানের মধ্যে দিতেন। এটাকে নিঃস্ব করে দিয়ে গেছে? না, একদম নিঃস্ব করে দেয়নি, দিতেন যে আগে তুমি পড়াশুনো করবে, আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে প্রেম। কারণ নিজের পায়ে না দাঁড়ালে তুমি কিন্তু বুঝতে পারবে না তোমার স্বাধিকার। তো ওই কথাটাই কানের মধ্যে বাজত যে আমাকে নিজে পায়ে দাঁড়াতে হবে। তারপরে আমার পরিবারগত, আমার দিদির পরিবারগত মানে দিক থেকে দেখেছি যে বিয়ে হয়ে যাবার পরে দিদি খুব একটা ভালো ছিলেন না। তো সেই জায়গা থেকে প্রেম, বিয়ে এ সমস্ত প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না, সত্যি কথা বলতে কি। তো তাই আমি ওই দিক থেকে একটু বিচ্ছিন্ন থাকারই চেষ্টা করেছি। এই লেখাপড়া, পড়াশুনো, পড়ানো, এগুলো আমার এত ভালো লাগে। কাজকর্ম, গাছের পরিচর্যা করা। আমার এই বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 350, চতুর্দিকে 350 গাছ, টবে, তাও সব টবে। আমার খুব ভালো লাগে চর্চা করতে, সময় পেলে গল্পের বই পড়তে, প্রবন্ধের বই পড়তে, কবিতার বই পড়তে। আপনি একটু আগে বললেন আম্বেদকরের কথা বলতে, আমার এখানে রয়েছে আম্বেদকরের সব কয়েকটা খণ্ড। আমার এগুলো খুব ভালো লাগে যে আম্বেদকরের জীবনী পড়লে সত্যি জীবনের যে একটা সরসতা, জীবনে একটি সরলতা, জীবনের একটি পরিশ্রমের যে আন্তরিকতা, সেগুলো খুঁজে পাওয়া যায়, আমি যা পেয়েছি। আপনি দলিত মহিলাদের জন্যে, আপনি দলিত মহিলা হিসেবে জীবনের কষ্টগুলো দেখেছেন, নিজে সাহিত্য চর্চা করেছেন, সেই সাহিত্য চর্চা নিয়েও তো কথা বলবো, কিন্তু আপনি নিজে দলিত মহিলাদের জন্য এখনও অবধি কী কাজ করেছেন? দলিত সমন্বয় সমিতি বলে আমাদের একটি সংগঠন ছিল, একটু আগে নীতিশবাবুর কথা বললাম, ওটা 2006 সাল থেকেই আমি ওখানকার সদস্য ছিলাম। এবং তাদের জন্য, তাদের শিক্ষা, তাদের মানে কোনো কাজের জন্য তাদেরকে, তাদের পাশে থাকা, এই কাজগুলো করেছি। এবং আমার জীবনের পণ ছিল আমি 10টা দলিত মেয়েকে দাঁড় করাবো, সেখানে আমার 6 নাম্বার চলছে। আমি 6টি মেয়েকে পড়াশুনো করিয়ে তাদের নিজের পথে এগিয়ে দিয়েছি। আমার মনে হয় আমার নিজের থেকে আমি খুব শান্তি পেয়েছি এবং পাচ্ছি, এবং আমি এটা করে যাব আজীবন। শুধু দলিত মেয়ে নয়, যারা পড়াশুনো করতে পারছে না, বিশেষ করে শিক্ষা গ্রহণ করতে পারছে না, এমনকি আমাদের কলেজে যারা ভর্তি হতে পারে না, অনেক মুসলমান মেয়েও আছে, তাদেরকেও আমরা ভর্তির সময়, মানে আমরা বাংলা বিভাগে যে 3 জন আছি, আমি, শুভম স্যার আর সুপ্রীতা ম্যাম, 3 জন আছি, আমরা প্রত্যেকেই যদি ভর্তি হতে না পারে আমাদের কাছে এসে বলে, আমরা তাদের সহযোগিতা করি সব সময়, টাকা পয়সা দিয়ে হোক, বইপত্র দিয়ে হোক। এবং আমি এখনও তাদেরকে বইপত্র, এমনকি খাতা, এমনকি অ্যাডমিশন ফিজ, এগুলো দিয়ে আমরা সব সময় প্রত্যেক বছর করে থাকি। এবং আমার তো 10 জনের টার্গেট আছেই, আমি এই কাজগুলো করে যাচ্ছি। এছাড়া বাংলা ভাষা নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের একটি সংস্থা আছে বাংলা ভাষা, সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ বলে, তার আমি পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক, সেটা নিয়ে কাজ করে যাচ্ছি। এছাড়া লেখালেখি করে যাচ্ছি। দলিত কন্যার উপাখ্যান বলে আমরা একটা বই লিখেছি, যুগ্ম সম্পাদক পরেশ দ্বারা আমি, একটি দলিত কন্যার কিভাবে উত্তরণ হলো ওই উপন্যাসে, সেটা দেখানো হয়েছে। এই কাজগুলো চলছে আর কি। আমরা নিশ্চয়ই ভাষা সাহিত্যের দিকে আসবো। আর 2টো প্রশ্ন করে আজকের মতো আলাপনে ফুল স্টপ নয়, শেষ করব। আগামী দিনে ফিনিক্স পাখির মতো ওড়ার জন্যে একটা ভয়ঙ্কর ট্রেন্ড ভারতবর্ষে এসে গেছে। দলিতদের মধ্যে যারা শিক্ষার সুযোগ পাচ্ছেন, যাদের অর্থনৈতিক বিকাশ ঘটছে, তারা কিন্তু তাদের কমিউনিটির দিকে আর তাকিয়ে দেখেন না। তারা নানাভাবে তথাকথিত হিন্দুত্ববাদী ফোর্সের সঙ্গে জয়েন করেন এবং তারা বিভিন্নভাবে দলিত বনাম, আম্বেদকর কখনো এই কথা বলেননি দলিত বনাম ব্রাহ্মণের দ্বন্দ্ব থাকবে। আম্বেদকর পরিষ্কার বলেছিলেন অ্যানহিলেশন অফ কাস্ট। আমারও কোনো কাস্টিস পরিচয় থাকবে না, আপনারও কোনো কাস্টিস পরিচয় থাকবে না, নামই কাফি হ্যায়। দেবাশিসের পেছনে চক্রবর্তী, আপনার পেছনে যা কিছু, ওগুলো লাগানোর দরকার নেই, নামই কাফি হ্যায়। তাহলে সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে দলিতদের মধ্যেও একটা সুপার রিচ সেকশন আছে, যারা কিন্তু প্রবলভাবে আজকে ব্রাহ্মণ্যবাদী হয়ে উঠেছে এবং তারা দলিত আইডেন্টিটিকে কাজে লাগিয়ে এক ধরনের সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। এটাকে আপনি কি বলবেন?
দেখুন, ব্রাহ্মণবাদ তো চলে আসছে বহু যুগ যুগ ধরে, এবং দলিত কারা করলেন সেটা তো আমরা প্রত্যেকেই আমরা জানি। যেটাকে বলি যে ব্রাহ্মণ্যবাদে তো কোনো ইকোনমি দেখি না, এটা এক ধরনের অত্যাচার। ব্রাহ্মণ্যবাদ কি বলা যায় এটাকে? এটা এক ধরনের অত্যাচার, আর্থসামাজিক অত্যাচার। একদম একদম একদম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে দলিত বা নমশূদ্র, এসসি এসটি আমরা যাদের বলি, তাদেরকে এত ঠেলে রাখা হয়েছে একদিকে, কিন্তু তাদেরকে এখনও ঠেলে রাখা হচ্ছে। আমি বলছি তাদের মধ্যে যারা আজকে একটা শাইন করেছে, যারা শাইনিং ইন্ডিয়া সুযোগ পেয়েছে, তারাও তো তার কমিউনিটির সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। শুনুন, একটা কথা বলি, চিরদিনই অনেকে বলেন যে না, কোনো ভেদাভেদ নেই, কিন্তু এই যে ভেদাভেদটা আমার মনে হয় চিরকাল থাকবে, যতক্ষণ না মানুষের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে উদার চেতনা বোধ যতক্ষণ জাগ্রত না হবে, আমরা মানুষ, মানবিকতা বোধ যতক্ষণ জাগ্রত না হবে, এটা থাকবেই। আর আপনি যেটা বললেন, যারা দলিতদের মধ্যে এগিয়ে গেছে তারা তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, সত্যি অনেকেই রাখে না, হ্যাঁ, এটা আমিও দেখেছি। কিন্তু কি বলুন তো, হয়তো তারা এই শ্রেণীর মানুষদের কাছ থেকে এমন কিছু মানে কি বলবো, কথা পেয়েছে বা আচার আচরণে তার খারাপ লেগেছে, যে তিনি আর এই দিকটা মারান না। তিনি ভাবেন যে আমি যেহেতু উঁচুতে উঠে গেছি, আমার যেহেতু পদোন্নতি হয়ে গেছে, আমার আর অন্য কারোর দেখার দরকার নেই। আছেন, এরকম মানুষও আছেন, আমার দেখা এরকম মানুষও আছেন। কিন্তু দেখুন, সব মানুষ তো সমান নয়। কারণ আমাদের কলেজে আমি 2005-এ জয়েন করেছি, আমি একা ছিলাম, একাই আমি মানে লড়াইটা করেছি। কিন্তু তারপরেও তো অনেকে জয়েন করেছে, তারা তো নিশ্চুপই ছিলেন, তারা তো এগিয়ে আসেননি। তাহলে আমার কি দরকার ছিল এগিয়ে সেই সমস্ত কথা বলা, ইউনিভার্সিটি পর্যন্ত এই সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়া? আমার কোনো দরকার ছিল? আমি চাই যাতে আমার মতো আর দুজন দলিত মানুষ আমার মতো এগিয়ে আসতে পারে, এবং তারাও ভবিষ্যতে আরও দুজন মানুষকে এগিয়ে দিতে পারে। আমি এগোনোর কথা বলছি মানে জাতপাত নিয়ে লড়াই ভেদাভেদের কথা বলছি না, শিক্ষার ক্ষেত্রে, তাদের অধিকারের ক্ষেত্রে যাতে এগিয়ে যেতে পারে, আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। আজকের মতো শেষ প্রশ্ন, অন্যদিন আরও কথা বলবো বলে দুটো প্রশ্ন একসঙ্গে। সেটা হচ্ছে, আপনি তো কবিতাও লিখছেন, আবার গদ্যও লিখছেন। গদ্যকার হিসেবে আপনি জীবনের কোন সত্যগুলোকে সবচেয়ে তুলে ধরছেন? এবং যেহেতু আপনি গান চর্চাও করেন, আপনার গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটাকে আপাতভাবে শেষ করব। না, প্রথম প্রশ্নটা করি, গানটা পরে হবে। সেটা হচ্ছে, আমি হ্যাঁ গদ্য চর্চা করি, বিশেষ করে প্রবন্ধ। গল্প লিখেছি, অল্প লিখেছি, গল্পর জন্য পরে আসি, গল্পের প্রসঙ্গ। প্রবন্ধ লিখেছি। প্রবন্ধ যেহেতু কলেজে পড়ার আগেই আমি ইউনিভার্সিটিতে দেখেছি সেমিনারগুলো হয়, এবং সেমিনারে কারা পার্টিসিপেট করে? শ্রোতা এবং বক্তা যারা ওখানে পার্টিসিপেট করে, তারা কিন্তু প্রবন্ধ নিয়ে আলোচনা সমালোচনা করে। আমার ওগুলো খুব ভালো লাগতো। আমি প্রত্যেকটা সেমিনার, তখন আমি MA পড়ি, প্রত্যেকটা সেমিনারে মানে জয়েন করতাম, এবং আমি ডায়েরিতে লিখে রাখতাম কি টপিক হতো, এবং তার পয়েন্টগুলো আমি প্রত্যেকটা লিখে রাখতাম। আমার একটা ডায়েরিও আছে। মানে আমি তখন MA পড়ছি, যত সেমিনার হতো কলেজে, আর আমার স্যাররা বলতেন, যুথিকা এসো, তুমি বসে ভালো করে দেখো, ভালো করে অনুভব করো কীভাবে সেমিনার হয়। তো আমি করতাম। সেই থেকে আমার লেখার অভ্যেস শুরু হয়েছে, প্রবন্ধ বা সমালোচনা সাহিত্য। আমি সেই থেকে লিখতে লিখতে আজ পর্যন্ত যা লিখেছি তার ভাগগুলো এরকম করেছি যে এখন যে আমি বইগুলো প্রকাশ করেছি, এই বই মেলায়, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমার একটি বই বেরিয়েছে, বাংলা কাব্যের মূল্যায়ন এবং পুনর্মূল্যায়ন। আমি এইভাবে ভাগ করেছি যে গল্প এবং উপন্যাসগুলো নিয়ে যে আলোচনা করেছি তার একটা বই করব, এবং কাব্য নিয়ে যত সেমিনারে আলোচনা করেছি, আমি নিজে বক্তব্য পেশ করেছি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে, যে সমস্ত কলেজে, সেইগুলো সব একত্রিত করে কাব্যের মূল্যায়ন এবং পুনর্মূল্যায়ন, এবং নাটকের ওপরেও করেছি। সেগুলো অল্প কয়েকদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এবার ভাইয়ের কাছ থেকে আমরা জানবো দিদিকে, বিষয়টাকে, আপনার পরিচয়টা। আমি আমার মামার মেয়ে, হ্যাঁ, সেই হিসাবে আমি ভাই। তো আমরা খুব ছোট থেকে পিঠাপিঠি বড় হয়েছি। আমি আর দিদি খুব একটা এদিক ওদিক নই, 6 মাসের এদিক ওদিক।
তো ছোটোবেলায় আমরা কিন্তু খুব খেলাধুলা মাটির মতন করে বড় হয়েছি, মাটিতে মিশে সেইভাবে ঠাকুর দেখতে যাওয়া, একসাথে সব কিছু। প্রথম থেকেই না দিদির মধ্যে একটা আমি আলাদা কিছু দেখতাম, যে সব কিছুর মধ্যে একটা কিছু খুঁজে বার করব, কিছু একটা গিয়ে করতে হবে আমাকে, হ্যাঁ, হয়তো কোথাও একটা ঘটনা কিছু ঘটেছে, ওখানে গিয়ে জানতে হবে বিষয়টা, হ্যাঁ, এই ব্যাপারগুলো দিদির মধ্যে ছিল। তো অনেক ম্যাচুরিটি প্রথম থেকেই ছিল, মানে যেগুলো আমার কাছে তখন খেলাধুলার ব্যাপার মনে হতো, দিদির কাছে সেগুলোর মধ্যে একটা নলেজ, কোথাও থেকে একটা কিছু নিচ্ছি, এই জিনিসগুলো ছিল। আজকে সবটাই কিন্তু দিদি নিজের মতন করে করেছে। হ্যাঁ, সবসময় দেখতাম সবাই হয়তো ঘর গোছাচ্ছে, এটা ওটা করছে, দিদির ঘর কিন্তু অনেকটা অগোছালো থাকতো, শুধু খাটের উপরে বই আর বই, মানে রাত্রে শুতো সেই বইগুলো সরিয়ে টান করে শুতো হয়তো, এরকম একটা ব্যাপার। মানে একটা বাইরে থেকে একটা লোক গেলে হয়তো অগোছালো মেয়ে বলতো যে গোছাতে পারে না, কিন্তু এই দিদি কিন্তু তার মধ্যে দিয়ে রান্না বান্না সব কিছু বাড়িতে আমার সামাজিক বঞ্চনার বিষয়গুলো সামাজিকভাবে দিদির অনেক জায়গায় অনুষ্ঠান প্রোগ্রাম এগুলোতে আমি দেখতাম দিদি যেত। এই সামাজিক বঞ্চনার বিষয়গুলো, বঞ্চনার বিষয়ে বলতে কি বলবো বুঝতে। আচ্ছা, কবিতা পড়ার আগে আমি একটু আমার পত্রিকাটা নিয়ে বলি। আমি যে শিক্ষা গ্রহণ করেছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, তার পেছনে কিন্তু আমার দাদু ভাই অশোক কুমার পাণ্ডে, তিনি তখন আন্দামানে থাকতেন। আপনারা দেখতে পাচ্ছেন পত্রিকাটি দ্বীপ বাংলা নামে। এই পত্রিকাটি 96 সাল থেকে আন্দামান থেকে তিনি বার করছেন। আমার সঙ্গে পরিচয় হয় 2006 সালে, 2094 সালে। তখন তিনি 1994 সালে তখন তিনি কল্যাণীতে এসেছিলেন ট্রেনিংয়ে। তখন পরিচয় হয়, খুঁজে খুঁজে আমাদের বাড়িতে গেছেন এবং আমাদের পরিবারকে আবিষ্কার করেছেন, আমাকে আবিষ্কার করেছেন। প্রথম দিনের অভিজ্ঞতা একটু বলি। আমি অন্য ঘরে গান গাইছিলাম, তো দাদুভাই বলছে কে গান গাইছে, তা মা বলল যে বসুন, আমার মেয়ে গান করছে। বলছে দলিত মেয়ে গান গাইছে, মানে এইরকম একটা ভাবনা যে দলিত মেয়েরা কিছু করতে পারে না, আমাদের মধ্যে যেগুলো ছিল সেই ভাবনাগুলোই উঠে এসেছিল। যাই হোক, আমাকে দেখলো, পরিচয় হলো, কথা হলো। সেই সময় থেকে আমি এই দ্বীপ বাংলার সঙ্গে যুক্ত এবং আজকে আমি এই দ্বীপ বাংলা পত্রিকা সম্পাদক হিসেবে এবং প্রতিষ্ঠিত সম্পাদক হিসেবে সবাই বলে, জানি না আমি কতটা কাজ করতে পেরেছি। তো তিনি যদি আমাকে পেছন থেকে না এগিয়ে দিতেন, পেছন থেকে এগিয়ে দেওয়া মানে তিনি আমাকে বলতেন বিএড করো, এমফিল করো এবং নেটের জন্য প্রিপারেশান নাও। তুমি কেন স্কুলে চাকরি করবে, স্কুলে তোমার মতো মেয়েরা অনেকেই চাকরি করে, তুমি স্কুলে চাকরি করবে না, তুমি কলেজে চাকরি করবে, তুমি প্রফেসর হবে। এই যে কথাটা তখন আমার মধ্যে যেন, আমার কানে যেন রিন রিন করে বেজেছে এবং সেই পথে আমি হেঁটেছি। তারপরে একটু আগে চন্দ্রনাথ দা বললেন, সত্যি তো আমি কলেজে গিয়ে চন্দ্রনাথ দাদার মতো এমন একজন দাদা পেয়েছি যে সত্যি আমি ভাগ্যবান। বিভিন্ন বিষয়ে কাজ করার ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ে যত সমস্যা এসেছে চন্দ্রনাথ দার কাছে কথা বলে আমি সেই সমস্যার সমাধান খুঁজে পেয়েছি। যাই হোক, আজ আর অত বক্তব্যে যাব না। আজকে আমার একটি ছোট্ট কবিতা দিয়ে আমি আজকে শেষ করব। কবিতার নাম হচ্ছে অস্পৃশ্যতার জাল। একটু আগেই বলছিলেন, যিনি আমার ইন্টারভিউ নিলেন, দেবাশিস দা, বলছিলেন যে গান গাইতে। সত্যি গান আর এখন আসে না। সমাজের এত এত জঘন্যতম কাজ আমি দেখতে পাই যেটা সুরাহার কোনো পথ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা তো বলতে পারি কিভাবে সুরাহা হবে, কিভাবে আমরা সুরাহার পথে এগিয়ে যাব। সেই নিয়েই কবিতাটা, অস্পৃশ্যতার জাল। মনুষ্য নামধারী এই পৃথিবীর সবাই মানুষ নয়। মানবতাহীন কঠিন হৃদয় যার, কিভাবে সে মানুষ হয়? জন্ম নিয়েছি মানব কুলে, ডুবেছি অকুল পাথারে। লাঞ্ছনা আর বঞ্চনা দিয়েছ ঘৃণা থরে থরে। জাতের নামে বজ্জাতি চলছে নিরন্তর। অচ্ছুত বলে কতবার তুমি ভেঙেছ আমার ঘর। আকাশ থেকে আসে না দেবতা, বাতাসে ভাসে না অসুর। মানুষের মাঝে বিভেদ হেনেছ, আমরাই তো সুরাসুর। জন্ম মোদের এক সুরে গাথা, তবুও মানুষই করে বিভেদ। অস্পৃশ্যতার বিস্তৃত জালে কখন পড়বে ছেদ?